সকালবেলা গুড মর্নিং, বেরিয়ে পড়েছি হোটেল থেকে একদম আর্লি মর্নিং, 7:30 মতো বাজে এখন ঘড়িতে। এই আমাদের হোটেলের পাশে একটা চায়ের দোকান রয়েছে, এই দোকানে দেখুন এই যে লেখা রয়েছে ইরানি চায়। ইরানি চাই নিয়েছি, এটা ইরানি চাই, হায়দ্রাবাদের ইরানি চাই। আর কিছু এখানে কিছু বেকারি আছে, সেগুলো নিয়েছি। ওসমানিয়া বিস্কিট, এটা হচ্ছে ওসমানিয়া বিস্কিট, এটা আর এটা হচ্ছে খাড়া বিস্কিট। এখানে হায়দ্রাবাদের বেকারির বিস্কিট খুব ফেমাস। আমরা এই হোটেলটাতে আছি, হোটেলটার পাশেই এখানে চায়ের দোকানটা, তো এই সকাল সকাল চা আর বিস্কিট খাবো। বিস্কিটের খেতে কেমন? খাড়া বিস্কিটটা খুব খাস্তা, না নোনতা, ভালো খেতে। মানে ওসমানিয়া বিস্কিট, আর এটা ওসমানিয়া, আরো খাস্তা, হালকা নোনতা, হালকা মিষ্টি, ভালো খেতে, খুব ভালো খেতে। আর এই বিস্কিটগুলোর দাম পার পিস 5 টাকা করে, আর চায়ের দাম 20 টাকা এখানে, এই ইরানি চা। তো এটাই সকালে আজকে মর্নিং আমাদের শুরু হলো। তবে সারাদিন ঘোরাফেরা খাওয়া দাওয়া লেগে আছে, তো যা যা করবো সবই তুলে ধরার চেষ্টা করবো, তো দেখতে থাকি। যেখানে আছি হোটেলটাতে, তো এই হোটেলের ওখানে আশেপাশে প্রচুর রেস্টুরেন্ট রয়েছে। তো এখানটাতে আমরা একটা রেস্টুরেন্টে সকালবেলা ঢুকেছি ব্রেকফাস্ট করবো বলে। একটু ডিফারেন্ট টাইপের ব্রেকফাস্ট নিয়েছি, এটা হচ্ছে তাওয়া ইডলি। তো তাওয়া ইডলিটা খাইনি, কোনোদিন জিজ্ঞাসা করলাম। মানে আমরা এখনো সাউথ ইন্ডিয়ান দিয়ে বেড়াতে পারছি না, হায়দ্রাবাদে এসে 4 পিস ইডলি দিয়েছে। তাওয়া ইডলির কথাটার মধ্যেই রয়েছে তাওয়া রিলেটেড সামথিং। ওই তাওয়া ইডলি কথাটার মধ্যে খাওয়াটার মানে কিছুটা চরিত্র বর্ণনা করে, সেটা হচ্ছে তাওয়ার মধ্যে ইডলিটাকে কিছু মশলা দিয়ে ফ্রাই করে দেয়, তাই জন্য এটার নাম তাওয়া ইডলি। আর এই রেস্টুরেন্টটা হচ্ছে দিনওয়ালা টিফিন সেন্টার, যে জায়গাটাতে আমরা এখন বলছি আমাদের হোটেলটা যেখানে নাম করলি, এইখানে অবস্থিত এই রেস্টুরেন্টটা। তো এই ইডলিটা দিয়েছে, তার সাথে চাটনি দিয়েছে, সাম্বার দিয়েছে। আর আমি সাউথ ইন্ডিয়ার একটা জিনিস খেতে খুব ভালোবাসি, সেটা ওদেরকে রিকোয়েস্ট করেছে, ওরা দিয়ে দিয়েছে বড়ি। আমি বড়িটা খেতে ভালোবাসি, তাই আমি ওদের কাছে ইচ্ছা করে খেয়ে বড়িটা দিয়েছে। বড়িটা কিছুই না, মানে ওদের ল্যাঙ্গুয়েজ এটাকে বড়ি বলে, বেসিক্যালি এটা একটা পাউডার, এটা একটা মশলাদার পাউডার আছে না, হয়তো আপনারা জানেন জিনিসের, বা যদি না জানেন জিজ্ঞাসা করলে আমি ডেসক্রিপশন বক্সে পরে বলে দেবো কমেন্টে হোয়াট ইজ বড়ি। খেয়ে দেখার পালা। ইডলিটা খুব সফট, পেঁয়াজ ফেয়াজ অনেক কিছু দিয়ে আলু স্ম্যাশ করেছে, পেঁয়াজ, ধনে পাতা, কারি পাতা, গুঁড়ো লঙ্কা সমস্ত দিয়ে তাওয়াতে ফ্রাই করেছে, তার মধ্যে ইডলিটাকে দিয়ে ফ্রাই করেছে, দিয়ে এটা একদম ডিফারেন্ট খেতে। আমরা কলকাতাতেও ফ্রাই ইডলি খাই, সেই ফ্রাই ইডলিটা কিন্তু ওই তেলের মধ্যে একটু ফ্রাই করে বা সঙ্গে করে দিয়ে দেয়, বাট এই ফ্রাই ইডলিটা ডিফারেন্ট। ডিফারেন্ট খাবার খাচ্ছি, কিন্তু একটু স্পাইসি, একটু ঝালটা লাগছে, অন্যদের খাবার একটু ঝাল থাকে। এই হচ্ছে সাম্বার। সাম্বারটা ভালো খেতে, টক টক মিষ্টি মিষ্টি। হোয়াইট চাটনিটা একদম লাইট, হোয়াইট চাটনিটা ঝাল ঝাল, মানে মুখে লাগলো না অন্তত। আর বড়ি আমার খুব ফেভারিট, ভালো খেতে। ওভারঅল প্ল্যাটারটা ভালো। এই প্ল্যাটারটার দাম হচ্ছে 60 রুপিস, 4টে ইডলি দিয়ে সাম্বার আর চাটনি দিয়ে দিয়েছে, মানে যথেষ্ট হেভি খাবার একটা, 60 রুপিস ভালো।
ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি। আজকে আমরা একটু হায়দ্রাবাদের সাইড সিনগুলো করবো। তো আমরা প্রথমে টার্গেট নিয়েছি আজকে গোলকোন্ডা ফোর্ট যাবো। এবার ডাইরেক্ট একটা বাস রয়েছে আমাদের নামপল্লি থেকে, সেটা হচ্ছে 65 নাম্বার। বাট সবাই বলেছে সেই বাসটা অ্যাভেলেবিলিটি খুবই কম, একজন তো বললে 1.5 ঘন্টা দাঁড়িয়ে আছে, বাস পায়। তো আমাদের এখানকার যে লোকাল যারা রয়েছে, যারা অফিস কাজারি যাচ্ছে এই মুহূর্তে, তারা একজন হেল্প বললো আপনারা এখানে একটা অন্য একটা বাস স্ট্যান্ড আছে মেরিপাটনাম বলে, সেখানে চলে যায়। আমরা মেরিপাটনাম ওদের বাসে এলাম। 30 রুপিস পার হেড নিলে, মানে কিন্তু বাস ভাড়াটা কিন্তু ভালো কস্ট, ঠিক আছে। অন্যান্য যে সব শহরে ঘুরেছি আমরা, বিশেষ করে সাউথ ইন্ডিয়া বা চেন্নাইয়ে, সেখানে কিন্তু এতটা কষ্ট যতটা হায়দ্রাবাদে দেখছি কাল থেকে। তো 30 রুপিস করে দুজনে নিল, আমাদের মেরিপাটনামে নামিয়ে দিল। 10 থেকে 12 মিনিট মতো লাগলো বাসে। ওখানে নেমো বাস খুঁজছিলাম, বাস পাচ্ছিলাম না সবাই, এবং বাসালারাও বলছে যে বাস খুব কম, খুবই শর্টেজ, মানে অ্যাভেলেবিলিটি নেই বললেই চলে। তো দেখলাম একটা অটো গোলকোন্ডা করে চিৎকার করছিল, দুজন বসে আছে, তারাও যাবে আমরাও যাবো। তো ওই নেগোসিয়েট করে পার হেড 50 মানে 100 টাকা পড়লো আর কি, বুঝতে পারছেন তো। মানে হায়দ্রাবাদ যদি সাইট সিন করতে গেলে আপনি অটো রিজার্ভ করলে সেখানে অনেক টাকা পড়বে। আর আমরা যদি জানেন শেয়ারিংয়ে ঘুরি, চেষ্টা করি শহরটা চেনা জানার, সেখানে আমাদেরও খরচা পড়ছে। তো আপনাদের সব শেয়ার করি, আমরা এখন অটো দিয়ে বসে আছি, অটো করছি। তো আমরা এখন যাচ্ছি ফার্স্ট আমাদের আজকে গোলকোন্ডা ফোর্ট। তো সারাদিন অনেক কিছু প্ল্যান রেখেছি, যেহেতু গোলকোন্ডা ফোর্টটা অনেকটা দূরে এবং রোদ্দুর উঠবে, খোলা জায়গা, তাই গরমটাকে অ্যাভয়েড করার জন্য তাড়াতাড়ি যাচ্ছি আর্লি মর্নিং, যতটা তাড়াতাড়ি আর্লি অ্যাক্সেস করে বেরিয়ে পড়তে পারি ওখান থেকে। কারণ রোদের মধ্যে বেশিক্ষণ ঘোরাটা নেওয়া যাচ্ছে না। হয়তো বলতে পারেন মাসটা ফেব্রুয়ারি, বাট এখানে কিন্তু কোনোভাবে সেরকম ফিল হচ্ছে না। এখানে মনে হচ্ছে একটা মে জুন চলছে, এতটাই গরম। তো সেই জন্য আমরা গোলকোন্ডা ফোর্টের দিকে যাচ্ছি, এখনও পৌঁছাইনি। তো কী ব্যাপার, কী বলো? ব্যাপার হইলো কিছু কিছু জায়গায়, যেমন কালকে চারমিনার যখন যাচ্ছিলাম, চারমিনারেরও বাস পাচ্ছিলাম না, খুব কম চারমিনারের বাস রয়েছে। মানে আমি জানি না, মানে বাস দেখতে পাচ্ছি কিন্তু রাস্তায় প্রচুর বাস রয়েছে, আমরা তো একটু চিনতে পারছি না, কারণ আমরা সবটা জানি না, একটু লোকাল ভাষায় লেখা আমার রয়েছে। যেটা মনে হয় এই চারমিনার বা গোলকুন্ডা এগুলো তো অফিস এরিয়া নয়, হয়তো যেগুলো অফিস এরিয়া নয়, রেগুলার ইউজের এরিয়া নয়, সেই জায়গাগুলোতে হয়তো বাসের সহযোগিতার সাথে একটু কম আছে। আর হায়দ্রাবাদে মেট্রো চলে, কিন্তু মেট্রো কিন্তু এই বড় বড় জায়গাগুলো কানেক্ট করে না, ওটা একদম সিটির মধ্যে দিয়ে চলে। সিটির মধ্যে মানে মেট্রো 3টে রুট রয়েছে এখানে, গ্রিন, রেড আর অরেঞ্জ, 3টে লাইন মিলিয়ে মোটামুটি 57 স্টেশন রয়েছে। আমরা নেটে চেক করেছি এবং কালকে তো দেখালাম, আমরা মেট্রো চেপেওছি। বাট সেগুলো একদম পুরো প্রাইম লোকেশন ওপর দিয়ে যায়। মানে এই ওল্ড যে হায়দ্রাবাদ রয়েছে আমাদের, আজকে পুরো সবই ওল্ড হায়দ্রাবাদ, সেখানে কিন্তু এই কানেকশনটা আপাতত নেই। আগামী দিনে ফিউচারে হবে কিনা জানা নেই, কারণ কাজ তো জোর কদমে গোটা শহর জুড়ে চলছে। তো এই যে আমরা মোটামুটি চেষ্টা করছি অটো ট্রান্সপোর্ট নিয়ে, আর লোকাল লোক জিজ্ঞেস করছি, পুলিশকে জিজ্ঞেস করছি, করে জানার চেষ্টা করছি। তো আজকে গোলকোন্ডা ফোর্টটা ঘুরবো, তারপর আগামীতে আরও যা যা থাকবে। আর আজকে অনেক কিছু প্ল্যানে রয়েছে, সারাটা দিন ভালো করে এক্সপ্লোর করবো। সকালবেলা একদম ফ্রেশ হয়ে চান করে বেরিয়ে পড়েছি, আর আমাদের মোটামুটি ঘরে ঢোকার নেই, একদম ফাইনাল রাতে ঘরে ঢুকবো, খাওয়া দাওয়া শুরু করবো। তো আমাদের গাড়িতেও দুজন রয়েছে, তারাও কিন্তু কেরালা থেকে এসেছে, তারাও কিন্তু ঘুরছে, আমরাও ঘুরছি ফিরছি। সামনে রাস্তা দেখতে পাচ্ছেন, রাস্তা কিন্তু খুব স্মুথ, এটা মানতে হবে। এখানকার রাস্তা খুব স্মুথ, চওড়া প্রশস্ত রাস্তা, বাস অটো খুব স্মুথ চলে আর কি, ঝড়ের বেগে চলে। মানে ট্রাফিক দিয়ে খুব কনজেস্টেড দাঁড়িয়ে পড়ে তা কিন্তু বলবো না, কারণ কালকে আমরা সারাদিন ঘুরেছিলাম টুকটাক গাড়ি করে, বাসে করে, তো কোনো অসুবিধা হয়নি। যেরকম আমাদের অটো কিন্তু ঝড়ের বেগে চলছে, কিন্তু দেখতে পাচ্ছেন আপনাদের রাস্তাঘাটে দেখাচ্ছি, খুবই স্মুথ চওড়া রাস্তা। মানে কমিউনিকেশনটা কিন্তু খুবই ভালো বলতে পারেন। আর কি দেখাতে পাচ্ছি দেখাবো আপনাদের, সঙ্গে থাকুন। এরপরের ভিডিও মানে ভিডিওতেই দেখতে পাবেন আপনারা গোলকোন্ডা ফোর্ট। তো অপেক্ষা করুন, আপনার জন্য কী অপেক্ষা করে আছে দেখার। এই যে দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি গোলকোন্ডা ফোর্ট। ফোর্টের ভেতরেও এটা মেন গেট, এটা গিয়ে ভেতর দিয়ে আরও যেতে হবে। আর দেখতে পাচ্ছেন এখানেও অনেক দোকানপাট সব রয়েছে, আমরা আরও ভেতর দিকে যাবো। দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে চলে এসেছি আজকে আমাদের প্রথম দর্শনীয় স্থান গোলকোন্ডা। এই দেখতে পাচ্ছেন পিছনে যারা দেখতে পাচ্ছি, এটাই কিন্তু গোলকোন্ডা ফোর্ট, ঠিক আছে। এটা আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে রয়েছে পুরোটাই। তো চলুন ভেতরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। এই যে আস্তে আস্তে ভেতরে চলে যাচ্ছি। আর সেখানে গাইড যদি নেন হাফ ট্যুরের জন্য 75 টাকা, ফুল ট্যুরের জন্য 100 টাকা, বাইরে গাইড রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন কতটা দূর অবধি বিস্তৃত, ওই দেখুন ওই ওপর অবধি, ওখান থেকে পুরো হায়দ্রাবাদ শহরটা দেখা যায়। আর এই যে দেখতে পাচ্ছেন, আর যদি ব্যাগপত্র নিয়ে আসেন এখানে লাগেজ চেক হবে। ভেতরে টিকিট কাউন্টার রয়েছে, তো চলুন টিকিট কাউন্টারে টিকিট কাটবো, কত কী ভাড়া আপনাদের সব বলে দেবো।
তো দেখতে থাকুন। তো এই যে দেখতে পাচ্ছেন সামনে খুব সুন্দর মাঠ রয়েছে, একটা লাশ গ্রিন একদম সবুজে সবুজ, অটোমেটিক জলের ব্যবস্থা রয়েছে এখানে। আর ওই সামনে টিকিট কাউন্টার, চলুন গিয়ে দেখছি টিকিটের প্রাইস কত। এই যে দেখতে পাচ্ছেন টিকিট নিয়ে নিয়েছি, 25 টাকা করে টিকিট আছে। এখানে টিকিটের নিয়মটা একটু বলে দিই। ইন্ডিয়ানদের জন্য 25 টাকা, ছোটো বড় যেই আসুন। আমাদের যে সার্ক কান্ট্রিগুলো রয়েছে অর্থাৎ বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, এদের জন্য 25 টাকা। আর যদি ফরেনার অর্থাৎ ইউরোপ থেকে যারা আসছেন, আমেরিকা থেকে যারা আসছেন, তাদের জন্য কিন্তু 300 টাকা করে। আর যদি কেউ ডিএসএলআর নিয়ে ভেতরে ভিডিও করতে চান তার জন্য 25 টাকা, বাট মোবাইল ক্যামেরার জন্য কোনো চার্জ নেই। তো চলুন আস্তে আস্তে আবার ভেতরের দিকে যাবো, কী কী আছে আপনাদেরকে দেখাবো, তো দেখতে থাকুন। আমরা চলে এসেছি এই মুহূর্তে হায়দ্রাবাদের একটা খুব বিখ্যাত দেখার জায়গা, টুরিস্ট স্পট, সেটা হচ্ছে গোলকোন্ডা ফোর্ট। ইতিহাসে যার গুরুত্ব অপরিসীম, যদিও বর্তমানে এটা অন্ধ্রপ্রদেশ নয়, এটা তেলেঙ্গানা স্টেটের মধ্যে পড়ে। এটা হচ্ছে ইব্রাহিমবাদ হায়ার কমপ্লেক্স, হায়দ্রাবাদের এটা ওয়েস্টার্ন পার্টের মধ্যে পড়ে। এই হচ্ছে গোলকোন্ডা ফোর্ট। তো গোলকোন্ডা ফোর্টের একটু যদি ইতিহাস বলি, সেটা হচ্ছে গোলকোন্ডা ফোর্টের ইতিহাস। এটা মূলত কাকাতিয়া রাজবংশের আমলে রাজা প্রতাপপুত্র রাজা, তিনি 11th সেঞ্চুরিতে এই গোলকোন্ডা ফোর্টটা তৈরি করেছিলেন, এবং যেটা পুরোটা মাটি দিয়ে তৈরি হয়েছিল। যদিও কালের নিয়মে, সময়ের নিয়মে এই ফোর্টের নানা চেঞ্জ হয়েছে। কাকাতিয়া রাজবংশের রাজা প্রতাপপুত্র যদিও ফোর্টটা তৈরি করেছিলেন, কিন্তু ধীরে ধীরে এটা অন্যান্য রাজবংশের হাতে একের পর এক পরিবর্তন হতে থাকে, এবং এই ফোর্টটা নানা রকম মডিফিকেশন হতে থাকে। সময়ের নিয়মে এই ফোর্টটা নানা রকম বিভিন্ন রাজবংশের কাছে রাজাদের বা রাজবংশের হস্তান্তরিত হয়। কোনো একটা সময় বাহমানি এবং বিজয়নগর দুই রাজবংশের মধ্যে একটা সময় যুদ্ধ বাজে। সেই যুদ্ধে বাহমানিরা এই গোলকোন্ডা ফোর্টটাকে ক্যাপচার করে নেয়। তো বাহমানি রাজাদের কাছে সেই সময় এই গোলকোন্ডা ফোর্টটা চলে যাবার পরে বাহমানি রাজাদের রাজবংশের কাছেই এই ফোর্টটা ছিল। তারপরে বাহমানি রাজা সুলতান মাহমুদ শাহ, তার মৃত্যুর পরে সেই সময় বাহমানি রাজাদের দ্বারা হায়দ্রাবাদের যিনি গভর্নর ছিলেন সুলতান কুলি বলে একজন, তিনি এই ফোর্টটার পুরোপুরি তার ক্যাপচার করে নেন। এবং ক্যাপচার করে নেওয়ার পর সুলতান কুলি কী করেন, এই পুরো শহরের এটাকে প্রধান ফটকদার হিসাবে বা প্রধান শাসন অঞ্চল হিসাবে, এবং এটাকে প্রধান সুরক্ষা করার হিসাবে, শহরটাকে সম্পূর্ণ সুরক্ষা কেন্দ্র হিসাবে বলা যেতে পারে, সুলতান কুলি এই গোলকোন্ডা ফোর্টটাকে আরো ভালোভাবে রিনোভেট করেন, এবং প্রধান সুরক্ষিত কেন্দ্র হিসাবে উনি এটাকে পরিচয় করান মানুষের সাথে, এবং সেই হিসাবে জিনিসটাকে আরো নতুনভাবে নির্মাণ করেন সুলতান কুলি। এইবারে আসি এই গোলকোন্ডা কথাটার অর্থটা সেইটাতে আসে। সেটা হচ্ছে এই গোলকোন্ডার এই অঞ্চলের আশেপাশে প্রচুর খনি ছিল, যে খনিগুলোতে প্রচুর মূল্যবান পাথর পাওয়া যেত। তার মধ্যে অবশ্যই একটা মূল্যবান পাথরের নাম হচ্ছে হিরে। আর এই আশেপাশে একটি বিখ্যাত খনি ছিল, সেটার নাম হচ্ছে কুল্লুর খনি, যেখানে হিরে খুব প্রচুর পাওয়া যেত। আর এই ফোর্টটা আজকে যেটা আমরা দেখছি, এর প্রায় ধ্বংসপ্রাপ্ত অবস্থা এটা। তো এইখানে এই ফোর্টটাতে মেন প্রচুর হিরে, মণি, মাণিক্য খচিত দিয়ে এই ফোর্টটা তৈরি করা হচ্ছিল। এবং গোলকুন্ডার বিখ্যাত হচ্ছে হীরের জন্য। সেই গোলকুন্ডা খনির হিরে এই ফোর্টে প্রচুর পরিমাণে লাগানো ছিল,
যে কারণে আরো এই ফোর্টটা গোলকুন্ডা ফোর্ট নামে পরিচিত। আমি প্রথমেই আপনাদেরকে বললাম যে এটা প্রতাপরুদ্র রাজা, তিনি এটা প্রথমে মাটি তৈরি করেছিলেন এবং পরবর্তীকালে বিভিন্ন শাসকরা, বিভিন্ন রাজবংশ একের পর এক এই ফোর্টটা হস্তান্তরিত হয়েছে, বিভিন্ন যুদ্ধের মাধ্যমে, বিভিন্ন আধিপত্যের মাধ্যমে হস্তান্তরিত হয়েছে। তো প্রথম অবস্থা যখন এই মাটির ছিল সেই সময় প্রচুর রত্ন, মণি, মাণিক্য খচিত ছিল, কিন্তু পরবর্তীকালে এই বিভিন্ন রাজবংশের একের পর এক হস্তান্তরের ফলে সেই জিনিসগুলো আস্তে আস্তে পরিবর্তন হতে থাকে। আর আজকে আমরা যেটা দেখছি এটা হচ্ছে ফোর্টের প্রায় ধ্বংসাবশেষ বলা যেতে পারে। আর এটার সম্বন্ধে আরো কিছু বলবো। এই গোলকুন্ডা ফোর্ট, যেটা এই যে বললাম আপনাদেরকে যে বিভিন্ন রাজবংশ একের পর এক বিভিন্ন রাজার আর হস্তান্তরিত হয়, রাজত্বকালে এক একটা রাজা এক একবার এসে গোলকুন্ডা ফোর্টের উপর আক্রমণ করেছে, তারা এটাকে ক্যাপচার করেছে, তারা নিজের অধীন করে নিয়েছে এই গোলকুন্ডা ফোর্টকে। তো এই করতে করতে একটা সময় এই গোলকুন্ডা ফোর্ট প্রায় ধ্বংসাবশেষে পরিণত হয়। সেটা কখন? সেটা হচ্ছে 1687, যখন ঔরঙ্গজেব রাজত্ব করছেন সেই সময় কুতুব শাহী রাজত্বের অবসান তিনি ঘটান এই গোলকুন্ডা ফোর্টে। সেই সময় কুতুব শাহী রাজবংশ চলছিল, এই কুতুব শাহী রাজবংশের তিনি অবসান ঘটিয়েছিলেন। সেই সময়কার শেষ রাজা আবুল হাসান তানা শাহকে ঔরঙ্গজেব বন্দি বানান। ঔরঙ্গজেবের সাথে কুতুব শাহ রাজবংশের শেষ রাজা আবুল হাসান তানা শাহ দীর্ঘ 8 মাস ব্যাপী যুদ্ধ হয়েছিল। এই কুতুব শাহ রাজবংশ তাই 8 মাস ধরে এই ফোর্টটাকে আটকে রাখার চেষ্টা করেছিল। এই 8 মাস ব্যাপী অবরোধ, শেষ যে চেষ্টা, শেষ পর্যন্ত নিষ্ফল হয়ে যায়। ঔরঙ্গজেবের কাছে শেষ পর্যন্ত এই কুতুব শাহ রাজবংশ হার মানতে বাধ্য হয়। আর মোগল সম্রাট ঔরঙ্গজেব এই গোলকুন্ডা ফোর্টকে প্রায় এই ফোর্টের বিধ্বংস লীলায় তিনি মেতে ওঠেন। তার ফলে অবশেষে এই সুন্দর প্রাসাদময় এই গোলকুন্ডা ফোর্ট ধ্বংসপ্রাপ্ত হয়। এরপরে আর কোনো রাজবংশ, ঐতিহাসিক তথ্য অনুযায়ী এরপরে আর কোনো রাজবংশ এই ফোর্টের আর অধিকার হয়তো নেননি। তো যদিও বর্তমানে এই গোলকুন্ডা ফোর্ট যেটা আমরা দেখতে পাচ্ছি 2014 অর্থাৎ 2014 সালে এটা আন্ডার ইউনেস্কো হেরিটেজ। তো এটা একটা ধ্বংসপ্রাপ্ত স্থান বলা যেতে পারে। সময়ের নিয়মে সবকিছুই ধ্বংস হয়, আমরা সবাই জানি, সবকিছুই অবক্ষয় হয়, এটা আমরা একটা জানি। কিন্তু এটা ভারতবর্ষের ইতিহাস, ভারতবর্ষের ঐতিহ্য এর সাথে মিশে আছে। তো সেই যেটুকুনি ইতিহাস আমরা জানি সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। তো এই হায়দ্রাবাদের পশ্চিম অংশে অবস্থিত, আবারও বলে দিচ্ছি, গোলকুন্ডা ফোর্ট। আর এখানে ঢোকার টিকিট বোধহয় 25 টাকা করে, 25 টিকিট। সকাল 8টা থেকে বিকেল 5:30 অবধি এই ফোর্টটা খোলা থাকে, রোজই খোলা থাকে, কোনো বন্ধ নেই মোটামুটি। আর এখানে ভেতরে লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের ব্যবস্থা আছে। তো সেটা কবে কত করে হয় সেটা আমি সঠিক জানি না, আপনারা যদি আসেন দেখেন ঘুরে খুঁজে নিতে পারেন। তো ভেতরটা চলুন, আরো যতটা পারবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটার সম্বন্ধে যেটুকুনি ঐতিহাসিক তথ্য আমি জানতাম সেটা আপনাদের সাথে সামনে তুলে ধরলাম। আর আবারও বলছি, ভারতবর্ষের ইতিহাস, ভারতবর্ষের ঐতিহ্য এই সমস্ত কিছুর সাথে মিশে আছে এই গোলকুন্ডা ফোর্ট। যদি কখনো আসেন হায়দ্রাবাদে, আসবেন, চেষ্টা করবেন একবার এই গোলকুন্ডা ফোর্টে ভিজিট করা, হয়তো ভালো লাগে। গোলকুন্ডা ফোর্টের মধ্যে অনেকগুলো পার্ট আছে, যেমন রাষ্ট্রপতি ভবন, যেটা আপনাদেরকে আমি এর আগে একটু আগে ইতিহাস যেটা বললাম, যিনি রাষ্ট্রপতি গভর্নর ছিলেন তৎকালীন, তাকে এটা হস্তান্তরিত করা হয়েছিল। এছাড়া তারামতি মস্ক বলে একটা মসজিদ আছে এর মধ্যে, সেটা একটা বিশেষ পার্ট এই গোলকুন্ডা ফোর্টের। সেই গোলকুন্ডা ফোর্টের সেই যে মস্কটা, তার মধ্যে
সুউচ্চ 3টে খিলান আছে। আর সেই মসজিদের ছাদে যদি যাওয়া যায়, সেই ছাদটা হচ্ছে মোটামুটি 6 ফুট চওড়া এবং তার থেকে একটু বেশি হবে হয়তো, এবং তার উপরে সুউচ্চ 9টা খিলান আছে। সেই ছাদ থেকে সমগ্র হায়দ্রাবাদ শহরটার খুব সুন্দর করে দেখা যায়। যদি কখনো আসে, আমরা জানি না আমরা যেতে পারবো, আপনাদেরকে ইনফরমেশনটা দিয়ে দিলাম। তারামতি মসজিদ এর মধ্যেই আমরা ঢুকে গেছি। এটা হচ্ছে মানে রাজার বাসস্থান, যাকে বলে রাজাদের নবাবের বাসস্থান এটা। তো এটা কুতুব শাহী রাজবংশের আমলে রাজারা সেই সময় এটা তৈরি করেছিলেন এই বাসস্থানটা। এই বাসস্থানের মধ্যে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটা পার্ট আছে। তার মধ্যে রাজার বাসস্থান, রানীর বাসস্থান, রাজদরবার, ফোয়ারা, তারপরে হচ্ছে বাগান, নৃত্যশালা, এরকম বেশ কিছু গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে রাজার এই বাসস্থানটি তৈরি হয়েছিল। এবং শুধু তাই নয়, বাসস্থানের যদি আজকে এটা ধ্বংসপ্রাপ্ত একটি জায়গা, তাই জন্য হয়তো আপনাদের কিছু দেখাতে পারবো না। যেটুকুনি ক্যামেরায় ওপরের কিছু সামান্য মানে কারুকার্য দেখতে পাচ্ছি, ওপরে কিছু কারুকার্য আছে, এবং যেটুকুনি তথ্য পেয়েছি সেই তথ্য অনুযায়ী জানতে পেরেছি যে নানা রকম মণি মাণিক্য খচিত এবং খুব সুন্দর কারুকার্য শিল্পের অদ্ভুত বিকাশ ছিল এর মধ্যে। অদ্ভুত শিল্প রচনা হয়েছিল এই সমগ্র প্রাসাদটি তৈরি করার সময়। তো তার কোনো কিছুই আজকে আর দেখতে পাচ্ছি না, শুধু এই অংশটা রয়েছে। তো সেখানে আমরা ঢুকেছি, রাজার এই আবাস স্থল যাকে বলে। তো সেটাই আপনাদের সাথে এইটুকুনি ইনফরমেশন শেয়ার করলাম। এই দেখতে পাচ্ছেন বিভিন্ন সব এই যে ফাউন্টেন রয়েছে সামনে, মানে যত যাচ্ছি তত চলছে, এর কোনো শেষ নেই, বুঝতে পারছেন। এখানেও বোধহয় লাইট অ্যান্ড সাউন্ড শোর ব্যবস্থা রয়েছে, কারণ পর্যাপ্ত পরিমাণে লাইট রয়েছে। ধ্বংসপ্রাপ্ত হলেও জিনিসগুলো আপনারা দেখেও বুঝতে পারবেন যে কি ছিল একটা সময় এখানে। তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। তো যতটা পারছি ক্যামেরার মাধ্যমে আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি। যারা আসবেন তারা আগামী দিনে তারা তো অবশ্যই দেখবেন। যারা আসতে পারছেন না কোনো বাধা প্রতিকূলতার জন্য, তারা আপনাদের এই ছোটো স্ক্রিনে আমাদের ছোটো স্ক্রিন থেকে তুলে দেওয়ার ভিডিও দেখে নেবেন। তাহলে কিছুটা হয়তো আপনার ঘোরার বা দেখার যে স্বাদ সেটা হয়তো মিটে যেতে পারে। এই দেখতে পাচ্ছেন সব দিকটা তো এখন যাওয়ার আর অনুমতি নেই। কিছু কিছু জায়গা এই মুহূর্তে লক করে রাখা আছে, বাট ওই দিকগুলোতেও হয়তো অনেকটাই ধ্বংসপ্রাপ্ত, গেলে আরও ক্ষতি হবে। তো সেই জন্য আর যেতে দিচ্ছে না, কারণ এইগুলোকেও বাঁচিয়ে রাখা দরকার, যাতে আগামী প্রজন্ম এগুলোকে দেখতে পায় যতটা রয়েছে। সেখানে প্রত্যেক দিনই দেশীয় বিদেশীয় সব ধরনের জনসমাগম হয়ে থাকে। আজকেও দেখতে পাচ্ছেন এখানে ফরেনাররা রয়েছে, আমরাও রয়েছি ভারতীয়রা। তো সবাই আসছে, তো আপনারাও আসুন আগামী দিন, এখানে ভালো লাগবে আপনাদের এলে। এই দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কামান দাগিয়ে রাখা রয়েছে, অর্থাৎ সেই সময় যখন এখানে থাকতো এগুলো আপনারা আগে শুনলেন। শত্রুর আক্রমণ থেকে রক্ষা করার জন্য হয়তো কামানগুলো কোনো এক সময় ব্যবহার হয়তো হয়েছিল, আর যেগুলো আমাদের দেখার জন্যই শুধুমাত্র রয়ে গেছে এই কামানগুলো এখানে। তো এই দেখছেন এই সিঁড়ি দিয়ে ওপরটায় যাওয়া যায় এবং ওপর থেকে গোটা হায়দ্রাবাদ শহরটা দেখা যায়। তো মনে হচ্ছে 100-200 উপর সিঁড়ি ভাঙতে হবে। তো চলুন উপরে যাবো, দেখবো কী কী দেখা যাচ্ছে। তো এই যে সিঁড়ি ভেঙে ওপরে যাওয়ার চেষ্টা করছি। তো আগেই বলবো, বয়স্ক লোকেরা পারলে চেষ্টা করবেন এটাকে নাই আসার, কারণ পাথরের ওপর দিয়ে হাঁটাটা সবার জন্য সমান নয়। আর যারা আসবেন একটু ঠিকঠাক পায়ে জুতো রাখার ব্যবস্থা করবেন, কারণ চলার পথে হয়তো পায়ে চোট লাগতে পারে। আর এইসব জায়গা আসার জন্য কিছু জরুরি জিনিস, যেটা টুপি, চশমা, রোদ চশমা আর পর্যাপ্ত পরিমাণে জল অবশ্যই রাখবেন, কারণ এগুলো এখানে দরকার পড়ে, কারণ এটা গরম প্রধান অঞ্চল। তো চলুন উপরে যাব। এই দেখুন এখান থেকেও ফোর্টের অনেকটা অংশ আপনাদের দেখাতে পাচ্ছি।
যত উপরে উঠবেন ফোর্টের এই জায়গাগুলো দেখতে পারবেন। দেখি বুঝতে পারছেন কি বিশাল কিছু জায়গা ছিল এক সময়, এটা আজ ধ্বংসপ্রাপ্ত বলেও যতটা রয়েছে ততটাও কম কিছু নয়। আর যেসব পর্যটকরা এখানে আসছেন সে আমাদের ভিডিও দেখেই আসুন কি নিচে থেকে আসুন, সকলকেই অনুরোধ থাকবে যে এসে এখানে এই প্লাস্টিক, চিপসের প্যাকেট, জলের বোতল এগুলো ফেলে জায়গাগুলোকে নষ্ট করবেন না, কারণ এগুলো দিনে দিনে সব অবক্ষয়ের পথে চলে যাচ্ছে। দেখুন কি সুন্দর দেখতে লাগছে জায়গাগুলো। তবে আগেও বলেছি যে ওপরে উঠতে গেলে অনেকটাই কষ্ট হবে, তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি ভেতরটা। এই দেখতে পাচ্ছেন বিশাল ফোর্টটা, বিশাল। ওই ওপর অব্দি মানুষ পৌঁছে গেছেন, ওখানে অব্দি যাওয়ার চেষ্টা করছি, চলুন দেখা যাক। এই দেখতে পাচ্ছেন এই যে স্টেয়ার কেসটা দেখছেন, পাথর ভেঙে সিঁড়িগুলো, মোটামুটি এই সিঁড়ি দিয়ে চলছি, আরও যেতে হবে। মোটামুটি 250-300 মতো সিঁড়ি রয়েছে। আর একটু আগে যে রয়্যাল প্যালেস যেগুলো দেখাচ্ছিলাম সেগুলো হচ্ছে ওই নিচে ওই জায়গাটা। আর দেখুন একটা হালকা কুয়াশা রয়েছে, ধোয়া ধোয়া ব্যাপারটাই, না হলে পুরো হায়দ্রাবাদ শহরটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। বিশাল, কিন্তু সূর্য অনেক উঁচুতে, পুরো হায়দ্রাবাদ শহরটা এখান থেকে দেখা যাচ্ছে। তো চলুন আর একটু ওপর অব্দি যাওয়া যায় বোধ হয়। এসছি যখন পুরোটাই কভার করে যাব, তো বলবো যে হ্যাঁ এটা উঠতে গেলে একটু কষ্ট আছে, কারণ 200-300 সিঁড়ি ভাঙা পাহাড়ি এলাকায় সম্ভব নয়। এই পাহাড়ের মতো জায়গায় পাথরের সিঁড়ি, আর সিঁড়ি একটা হাইট দেখতে পাচ্ছেন, ছোট বড় উঁচু নিচু। তো সবাইকেই বলবো যে আসবেন কম, আর যারা একটু সাহসিকতার পরিচয় দেবেন তারা আসবেন। আমরা যেহেতু ভিডিও করি আপনাদের জন্য তাই আসি। উপরে মনে হচ্ছে কোনো একটা মন্দির রয়েছে, চলুন সেটা দেখে আসা যাক। দেখতে পাচ্ছেন উপরে প্রচুর মানুষ রয়েছে। এই ওপরে এসে গেছি, ওপরে একটা জগদম্বা মায়ের মন্দির রয়েছে। ভেতরে তো ক্যামেরা অ্যালাউ থাকে না, যদিও এখানে ক্যামেরা যেতেই পারে, বাট ক্যামেরা নিয়ে যাচ্ছি না, কিন্তু উপরে মানুষ যাচ্ছে, আরও যাওয়া যাবে। তো চলুন আর একটু ওপর অব্দি যাবো, দেখবো একদম ফাইনাল কত দূর যাওয়া যাচ্ছে। এসছি যখন তো যাবো। এই দেখুন এখানে এই পাথরের গায়ে কি সুন্দর মায়ের ছবি আঁকা রয়েছে রং করে। তো এই দেখুন ভেতরটা আরও বড়, মনে হচ্ছে না শেষই নেই চারদিকে। এখানেও দেখুন কত কি রয়েছে। দেখুন এখানে কিছু টুকটাক খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, কারণ এতটা আসার পরে সাময়িকভাবে মানুষ একটু হাঁপিয়ে যাবে, ক্লান্ত হবে, জলের দরকার অবশ্যই পড়বে। এখানে কিছু চা, স্ন্যাক্স, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা রয়েছে ওই কোনার দিকে, আপনারা চাইলে খেয়ে নিতে পারেন। মনে হচ্ছে একদম টপের ওপরে চলে এসেছি। তো দেখি আর কি কি রয়েছে। এই দেখতে পাচ্ছেন ওপর থেকে কি সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে গোটা হায়দ্রাবাদ শহরের। এই যে নিচে যে ফোর্টটা, আর এই যে দেখলেন ওই যে সিঁড়িগুলো ভেঙে 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 একদম ওই নিচ থেকে এসছি, ওখান থেকে পুরো ফোর্টটা একদম দেখা যাচ্ছে। আপনাদেরকে একটা 360 ডিগ্রি ভিউ দেখানোর চেষ্টা করছি। দেখুন এদিকে রাস্তাঘাট সব দেখা যাচ্ছে, ওপরেও প্রচুর লোক রয়েছে। দেখুন স্কুল স্টুডেন্টরা এসছে দেখার জন্য। তো আপনারা আসবেন, ভালো লাগবে। বলতে পারেন হায়দ্রাবাদে একটা পপুলার প্লেসের মধ্যে একদম প্রথম সারিতে। এখান থেকেও দেখুন গোটা শহরটা দেখা যাচ্ছে। এই দেখুন পুরো শহরটা দেখা যাচ্ছে। ওখানে একটা স্পোর্টস কমপ্লেক্স রয়েছে, ওখানে আর্মিদের ক্যাম্প রয়েছে। তো খুব সুন্দর লাগছে।